আজকে এসেছেন, উনি বক্তৃতা করবেন, ওনার কথাই শুনবো। তার আগে তার অনুমতি ক্রমে আমি দুটি কথা বলে শেষ করবো। প্রিয় ভাইরা, আজকে বিএনপির এই মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং যারা আমার তৃণমূলের নেতারা, বিশেষ করে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, কৃষক দল সহ শ্রমিক দল সহ সর্বস্তরের নেতা আমার কিশোরগঞ্জ এবং বিএনপি থেকে, সৈয়দপুর পৌরসভা থেকে এখানে সমবেত হয়েছেন। আমি মনে করি এই জনসভাকে সার্থক করার জন্য সবাই সময় দিয়েছেন, চেষ্টা করেছেন এবং আমি মনে করি একটি সফল জনসভা আমরা উপহার দিতে পেরেছি, যেটা আমাদের নেতা দেখেছেন যে একটা সুন্দর জনসভা হয়েছেন। আপনাদের সবাইকে আমার নেতা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। প্রিয় ভাইরা, আমাদের দাবি শহীদপুর একটি জেলা শহর। আমাদের এই শহরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন এসেছিলেন একটি আদর্শের শহর বা আদর্শের থানা বলে ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে আমি এই কথাটুকুই বলতে চাই, শহীদপুরকে রাজনৈতিক জেলার মর্যাদা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর আমাদের বর্তমান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের আবেদনের কারণে কিশোরগঞ্জকে আমাদের সঙ্গে করে দিয়ে শহীদপুর কিশোরগঞ্জ মিলে শহীদপুর রাজনৈতিক জেলা করেছেন। আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর আমরা কষ্ট করেছি। আমরা এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের বাইরে কোন বিএনপির নেতা নয়, সবাই নির্যাতনের মধ্যে ছিলাম। এখন একটু মুক্ত হয়েছি এবং আগামী দিনে আমরা চাই 14, 16 এবং 18 এবং 24-এ যে নির্বাচন হয়েছে এদেশের মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, মানুষ ভোট দেয় নাই। সেই তৃণমূলের সরকার, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা তার পরিবার সহ তার মন্ত্রী এমপিরা লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে গেছে। আজকে সেই অর্থনৈতিক পুনর্গঠনের দায়িত্ব আবার আমাদের উপর পড়েছে। যেমন 1975 সালে শেখ মুজিবুর রহমান ভালো ভালো কথা মানুষের সামনে বলতেন, একটি কথার আমি প্রতিবাদ করি বারবার, উনি মানুষের সামনে দাঁড়িয়ে বলতেন যে 7 কোটি মানুষ 8 কোটি কম্বল আনলাম, আমার খানা কই, মনে হচ্ছে কম্বল বোধ হয় আমাদের আর কেউ বেড়েছিল। কিরকম মিথ্যাবাদী, কিরকম ধোকাবাদী কথা বলে মানুষকে ধোকা দিতেন, নিজে কম্বল বাড়িয়েছেন, লুটপাট করিয়েছেন এবং তিনি দেশকে দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন। আমাদের এই কুড়িগ্রামের মা, আমার এক বোন, তার ইজ্জত রক্ষা করার জন্য জাল পেঁচিয়েছিল। আমরা কলার পাতা দিয়ে মানুষকে মাটি দিতে হয়েছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানুষকে বাঁচাবার জন্য নোংরাখানা খুলতে হয়েছিল। সেই নোংরাখানার আটায়ও ভেজাল দিয়ে আওয়ামী লীগের মানুষকে যখন খাইয়েছে, বছরে যুগে মানুষের ডায়রিয়া কলেরা হয়ে হাজার হাজার মানুষ তখন মৃত্যুবরণ করেছে। এর 75-এর পর পরিবর্তনের পর বিদেশিরা সেই সময় ওই 71 থেকে 75 বলতো বাংলাদেশ হলো তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 75-এর পর পরিবর্তনের পরে যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, সেখানে বাংলাদেশকে ইমার্জেন্ট টাইগার হিসাবে বিশ্বের মুখে চিহ্নিত করেছিলেন, তলাবিহীন ঝুড়িতে তালা লাগিয়েছিলেন। আজকে আমরা দেখছি দীর্ঘ 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশকে লুটপাট করে, বাংলাদেশে অনাচার, অবিচার, ভোট ডাকাতি করে একটা বিশৃঙ্খল দেশে পরিণত করেছেন। আজকে তিনি বলেছিলেন ভারতের ব্যাপারে তার এত উদারতা, আমি যা দিয়েছি ভারত কোনদিন ভুলতে পারবে না। হ্যাঁ, আমরাও বলি ভারত ভরে নাই। আপনি যখন বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন করেছেন, ছাত্র জনতা যখন আন্দোলন করেছেন, আপনার তখন বাঁচার উপায় ছিল না, ওই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। নেন, ভালো কথা, ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা চাই বন্ধুসুলভ আচরণ করুন, কিন্তু কেন আপনি আমাদের তিস্তা এবং পদ্মাকে বাদ দিয়ে আন্তর্জাতিক যে নদী, সেই নদীর পানি হইতে বাংলাদেশকে বঞ্চিত করে বাংলাদেশকে মরুভূমিতে পরিবর্তন করতে চান? এটা আমরা মানি না।
যে কারণে তিস্তার পাড়ের মানুষ বিগত 2 দিন ধরে আন্দোলন করছে। প্রয়োজন হলে আমরা সৈয়দপুরবাসী এবং কিশোরগঞ্জবাসী ওই আন্দোলনে শরিক হয়ে আমাদের তিস্তা এবং পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায় করবে। আমরা জানি আগামী দিনে নির্বাচন হবে। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে বলছেন সংযত হওয়ার জন্য। লুটপাট থেকে আমরা দূরে আছি। আমাদের বিএনপি কেউ লুটপাট করে না। তবে আমরা একটা কথা বলি, রেলের শহর, এইখানে রেলের জমিতে অনেকে অন্যায়ভাবে বিল্ডিং তুলেছেন, এখনো লুটপাট করছেন। আমরা চাই রেলের অব্যবহৃত যেগুলো জমি, যাতে সাধারণ মানুষ বসবাস করে, তাদের নামে বরাদ্দ দেওয়া হোক। আমি আর একটা কথা বলতে চাই, আমি কথা সংক্ষিপ্ত করছি এই জন্য যে আমাদের নেতা বক্তৃতা করে উনি বিমান ধরবেন। আমার কথা একটাই, আগামী দিনে আমাদের দাবি হবে নির্বাচন অবশ্যই আমরা করব। আমরা 13 তারিখে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন করে দেখিয়ে দিয়েছি। নানা চক্রান্ত ছিল আমাদের মাঝে। আমরা এটা বটগাছ মার্কায় নির্বাচন করেছি। বটগাছকে মাথা উঁচু করে আমরা ব্যাপক ভোটের ব্যবধানে সবার সঙ্গে প্রতিযোগিতা করে বিজয় ছিনিয়ে এনেছি। আজকে বটগাছ যেমন উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে এই সৈয়দপুর কিশোরগঞ্জে আমাদের দল যদি সঠিক নির্বাচনে আমাদের মনোনয়ন দেয়, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা সৈয়দপুর কিশোরগঞ্জ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের এখান থেকে একজন সদস্য, সংসদ সদস্য উপহার দিব ইনশাআল্লাহ। আমি আর কথা বলাতে চাই না। আরেকটি দাবি আছে প্রিয় ভাইরা, আমরা মনে করি সৈয়দপুরবাসীদের যে প্রাণের দাবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৈয়দপুরকে রাজনৈতিক জেলা করেছে। আমরা রাজনৈতিক জেলা হয়ে থাকতে চাই না। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জের গণমানুষের দাবি সৈয়দপুরকে প্রশাসনিক জেলা করতে হবে। আবেদন দেখে আজকে যেমন সবাই সর্বস্তরের মানুষ, আমার অঙ্গ সংগঠনের ভাইরা, আমার বিএনপির নেতা কর্মীরা সবাই সমাবেত হতে এখানে আসছি। আগামী দিনে প্রয়োজন হলে আবার আমরা একত্রিত হব, এই আশাবাদ ব্যক্ত করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সৈয়দপুর রাজনৈতিক জেলা জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার, আগামী দিনের দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতি। আমি অনুরোধ করবো যারা এখানে দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা সবাই যদি বসে যান তাহলে আরো ভালো হবে। এবার ঘোষণা দিচ্ছেন আমাদের জনি ভাই। সংগ্রামী ভাই বোনেরা, যার বক্তব্য শোনার জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ঢাকার রাজপথের লড়াকুশালী শহীদ জিয়ার সূত্র সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সাহেব প্রিন্স ভাই, জনাব সৈয়দ ইমরান সাহেব প্রিন্স ভাই, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুমুরখানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফাইল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফকর ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আব্দুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সাহেব, উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম, আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজরিন, উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপস্থিত আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহিন আক্তার,
জেলা বিএনপির সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ভাই এবং বোনেরা, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রায় 3.5 ঘন্টা যাবৎ এই জনসভার কাজ চলছে। আপনারা সকলে অনেক দূর থেকে এসছেন, আবার ফেরত যাবেন, সেই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী। তার আগে এই সৈয়দপুর নিয়ে আমার ছোট্ট একটু স্মৃতিচারণ, যেটা আমি এর আগে বলেছিলাম। প্রায় 37 বছর পর আমার এই সৈয়দপুরে আগমন। আমি ময়মনসিংহের ছেলে। ময়মনসিংহ অঞ্চলেই আমার রাজনৈতিক বিচরণ, ঢাকায় রাজনৈতিক বিচরণ। উত্তরবঙ্গে খুব একটা আসা হয় না। যতবারই এসেছি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। তো এই সৈয়দপুরেও 37 বছর আগে আমি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এসেছিলাম এবং জনসভায় আমরা অংশগ্রহণ করেছিলাম। তৎকালীন সময়ে যারা ছাত্র দল করতেন, যুবদল করতেন, তারা আজকে বিএনপি করেন। অনেকের সাথেই 37 বছর পর আজকে দেখা হয়েছে। 37 বছর নয়, এর আগেও তারা যখন ঢাকায় গিয়েছেন, আমি দলের যখন কেন্দ্রীয় দপ্তরে ছিলাম, তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে আমার সাক্ষাৎ হয়েছে। তো আজকে আবার নতুন করে দেখা হলো। আমাদের গফুর ভাই, শাহিন ভাই, অনেকের সাথেই দেখা হয়েছে, কথা হয়েছে। তো আজকে আমার খুব ভালো লাগছে যে সৈয়দপুর এই শহরে আমি এসেছি। যে শহর আমার নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে শহরকে অত্যন্ত গুরুত্ব দিতেন। এই সৈয়দপুর একটি জংশন ছিল এবং এখানে রেলের কারখানা ছিল। এখানে ব্যবসা বাণিজ্যের অনেক সম্প্রসারণ ঘটেছিল। সেই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সৈয়দপুর জেলাকে, সৈয়দপুর পৌরসভাকে তৎকালীন সময়ে রাজনৈতিক জেলা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তার ইচ্ছা ছিল এই সৈয়দপুরকে প্রশাসনিক জেলা করার। উনি ওনার জীবদ্দশায় সেটা করতে পারেন নাই। পরবর্তীতে আমরাও বিভিন্ন কারণে করতে পারি নাই। আমরা করতে পারি নাই বলে আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে না, সেটাও কিন্তু আমরা বলতে পারি না। সেই কারণে আজকে বলতে চাই, শহীদ জিয়া, যার রাজনীতি আমরা ধারণ করি, যার চিন্তা চেতনাকে আমরা ধারণ করি এবং যার মতাদর্শকে আমরা বুকে ধারণ করে গ্রাম থেকে গ্রামান্তরে আমরা ছুটে যাই, তার যে চিন্তা, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাস্তবায়ন হবে। এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রে আমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো সেই সহযোগিতা করার জন্য। যাই হোক, তিস্তা আন্দোলন চলছে। তিস্তা আন্দোলন চলছে। জাগো বাহে তিস্তা, জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন, নাকি? জাগো বাহে তিস্তা বাঁচাই। এই তিস্তা আমাদের প্রাণের নদী। যে তিস্তা নদীর পানি ভারত আটকিয়ে রেখেছে। আওয়ামী লীগ বলতো ভারত তাদের বন্ধু, তিস্তার পানি আমরা এনেই ছাড়বো। কিন্তু আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, ভারতকে উজাড় করে সব দিয়ে দিয়েছে। তিস্তার পানি এক ফোঁটাও আনতে পারে নাই, এক ফোঁটাও আনতে পারে নাই। আজকে আমরা দেখেছি তিস্তার অববাহিকার দুই পাশে যেসব অঞ্চল রয়েছে, সেখানে গতকাল থেকে আন্দোলন চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করছেন।
আজকে যদি এই জনসভা না থাকতো আপনাদের অনেকেই হয়তো সেখানে যেতেন, গতকালকে অনেকে গিয়েছিলেন। আজকের এই সৈয়দপুরের জনসমাবেশ থেকে আমরা সেই জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি এবং সমর্থন জানিয়ে অবিলম্বে ভারতকে এই তিস্তা পানির ন্যায্য হিস্সা দেওয়ার দাবি উল্লেখ করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে ভারতের চোখে চোখ রেখে আমার এই প্রাণের দাবি আদায় করার জন্য বাংলাদেশের জনগণ আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। যদি তিস্তার পানি না দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ জানে কিভাবে সেটা আদায় করতে হয়। এই তিস্তার পানি আদায়ের জন্য প্রয়োজনে বিএনপি জাতিসংঘে পর্যন্ত যাবে। যেরকমটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সেই গঙ্গার পানির ন্যায্য হিস্সার জন্য ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে জাতিসংঘে গিয়েছিলেন এবং জাতিসংঘ যেভাবে চাপ প্রয়োগ করেছিল, প্রয়োজনে বিএনপি জাতিসংঘে গিয়ে এই তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করবে। বন্ধুগণ, আজকে আমাদের এই জনসমাবেশের কি উদ্দেশ্য আপনারা জানেন। গত 12ই ফেব্রুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সকল জেলা শহরে বিএনপি জনসমাবেশ করছে কয়েকটি ইস্যুতে। সেই ইস্যুগুলি কি? একটিও বিএনপির নিজস্ব কোনো দাবি নয়, এগুলো জনগণের দাবি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা এবং আওয়ামী ফ্যাসিবাদের বিচার করা এবং তাদের ষড়যন্ত্র রুখে দেওয়া। গত 6 মাস আমরা ঘরোয়া বিভিন্ন আয়োজনে এই কথাগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে এসেছি, কিন্তু 6 মাসে আমরা তেমন কোনো ফল দেখতে পাই নাই। যে কারণে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের নেতা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে, দলের জাতীয় স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা জনগণকে সাথে নিয়ে সরকারকে আমরা বার্তা দিতে চাই। সরকারকে বার্তা দিতে চাই অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। আওয়ামী লীগ সিন্ডিকেট করে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছিল, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। জনগণ মনে করে আওয়ামী লীগ করেছিল, এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাহলে এখন কেন কমছে না, সেটা আমাদেরও বক্তব্য। বিএনপি জনগণের দল। দিন শেষে যখন আমরা জনগণের সাথে মিশি, কথা বলি, জনগণ আমাদেরকে প্রশ্ন করে, আপনারা তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ না থাকলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, কিন্তু এখন কেন নাই? এটা আমাদেরও প্রশ্ন, এখন কেন নাই? সরকার এই সিন্ডিকেট ভাঙতে পারে নাই, এই বাজার সিন্ডিকেট ভাঙতে পারে নাই বলেই আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা অবিলম্বে সরকারকে এই সিন্ডিকেট ভেঙে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা আজকে জনগণ, সৈয়দপুরের জনগণকে সাথে নিয়ে সরকারকে বার্তা দিতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে কার্যকর করতে হবে, সক্ষম করে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ দলীয়করণ করে তাদের পেটোয়া বাহিনীতে পরিণত করেছিল এই পুলিশ বাহিনীকে, কিন্তু আজকে আওয়ামী লীগ নাই। তবে কেন এখনো এই আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর, সক্রিয় নয়? কেন শুনতে হয় সৈয়দপুরে এখনো চাঁদাবাজি হয়, এখনো ভূমি দখল হয়, এখনো আওয়ামী সন্ত্রাসীরা বুক ফুলে ঘুরে বেড়ায়? অবশ্যই অবিলম্বে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাদ সে যেই হোক, তার সাথে জনগণের কোনো আপোষ নেই, বিএনপির কোনো আপোষ নেই। তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করতে হবে। সৈয়দপুরের জনগণকে সাথে নিয়ে আমরা সরকারকে বার্তা দিতে চাই, এদেশের মানুষ
দীর্ঘ 15 বছর গণতন্ত্রহীন, ভোটারহীন, ভোটবিহীন, মানুষের অধিকার বঞ্চিত, ভোটের অধিকার নাই, জনগণের অধিকার নাই, মৌলিক অধিকারগুলো নাই। আজকে 6 মাস হয়ে গেল, জনগণ সেই কাঙ্ক্ষিত ভোট বা গণতন্ত্র ফিরে পায় নাই। আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করবে। আমরা আওয়ামী লীগের পতনের পর 3 মাসের মধ্যে নির্বাচন চাই নাই, কারণ আমরা জানি 15 বছর আওয়ামী লীগ এই তার কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে গিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে তছনছ করে দিয়ে গেছে। এই রাষ্ট্র কাঠামোকে দিয়ে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, গণমুখী প্রশাসন সম্ভব নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। সে কারণে আমরা সরকারকে 3 মাস নয়, আমরা যৌক্তিক সময় দিতে চেয়েছিলাম। এই যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের একটি রোড ম্যাপের প্রত্যাশা ছিল, কিন্তু এখনো আমরা পাই নাই। দিনে দিনে 6 মাস চলে গেছে। আজকে আমরা বলছি যৌক্তিক সময় কিন্তু পার হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সরকারকে বলবো সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। আর শুধু কেউ কেউ বলে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের দেওয়ার ম্যান্ডেট অন্তর্বর্তীকালীন সরকারের নাই, অন্তর্বর্তী সরকারের নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, তিনি জাতির অত্যন্ত গর্বের একজন মানুষ, তিনি বিচক্ষণ মানুষ। আমরা বলবো আপনি ব্যর্থ হবেন না, আপনি ব্যর্থ হবেন না। আপনার সরকারকে ব্যর্থ করার জন্য ইতিমধ্যেই সুযোগ সন্ধানী কিছু কিছু মহল বিভিন্ন প্রস্তাব উত্থাপন করে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। আমরা বলি জাতীয় নির্বাচন অবশ্যই দিতে হবে। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে এদেশের জনগণ মেনে নিবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা হতেও দেবে না। সে কারণে অবিলম্বে নির্বাচনের একটি রোড ম্যাপ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। সৈয়দপুরের জনগণকে সাথে নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দিতে চাই। 6 মাস চলে গেল, আওয়ামী ফ্যাসিবাদের হোতা এবং দোসররা আজও কেন ঘুরে বেড়ায়? তারা কেন আস্ফালন দেখায়? আজকে নাকি শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে কঠোর হরতালের ঘোষণা দিয়েছিলেন। সেই কঠোর হরতাল আপনাদের সৈয়দপুরে কি হয়েছে আপনারা দেখেছেন। শেখ হাসিনা বুঝতে হবে তোমার দিন শেষ, আওয়ামী লীগের দিন শেষ, বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগ নামক চ্যাপ্টার শেষ। সেই কারণে এইসব হরতাল, অবরোধ, লিফলেট বিতরণ, মিছিল, এগুলি বায়বীয় কর্মসূচি দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা তুমি বন্ধ করতে পারবা না। তুমি যতই কান্নাকাটি করো, তুমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজকে একজন খুনি, গণহত্যাকারী, অপরাধী, দুর্নীতিবাজ, লুটেরা। অবশ্যই তোমাকে বাংলাদেশে ফেরত আসতে হবে, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। আর তার দোসর এখনো প্রশাসনে রয়েছে, তার অনুসারীরা এখনো বিভিন্ন এলাকায় রয়েছে, মাঝে মধ্যে মাথা একটু উঁচু করে বের হয়। সরকারকে বলবো এদেরকে গ্রেফতার করার জন্য। আজকে দেখলাম কয়েকজন উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের যারা আছেন, যারা গণহত্যার সাথে জড়িত নয়, তারা যদি ক্ষমা চায় তাহলে আমরা ক্ষমা করে দিতে পারি।
আরে কয়েকদিন আগে আপনারা বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আজকে সেই দাবি থেকে সরে এসে আপনারা বললেন যদি ক্ষমা চায় ক্ষমা করে দেব। শেখ হাসিনা যে দোষে দুষ্ট, যে দোষে নিজেকে আবৃত করেছেন, আওয়ামী লীগের সংগঠন একটা গণহত্যাকারী সংগঠনে পরিণত হয়েছে, তার কোন সদস্যের বাংলাদেশের নির্বাচন করার, রাজনীতি করার অধিকার নাই, সে যেই হোক না কেন। 15টি বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার মায়ের মুখ খালি হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। এই শহীদপুরের এই জনসমাবেশে যারা উপস্থিত আছেন অনেকেই জেল খেটেছেন, অনেকের বিরুদ্ধে মামলা আছে, তারা বাড়িতে ঘুমাতে পারে নাই। এই দুঃখ বেদনা আমরা বুঝি, ওই উপদেষ্টারা বুঝেন না। সেই কারণে বলবো আওয়ামী লীগের কোনো ক্ষমা নাই, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে কোনোভাবে পুনর্বাসন হতে দেওয়া যাবে না। আমরা দেখছি যে বিভিন্ন নামে তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে। কিছুদিন আগে দেখেছি কয়েকজন উপদেষ্টা মিলে সেই সাবেক কাউন্সিলরদেরকে ঢাকায় ডেকে তাদেরকে পুনর্বহালের দাবি তুলে তাদেরকে তাদের দলে, নতুন দলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কেন ওই কাউন্সিলররা কি জনগণের বিরুদ্ধে বন্দুক তাক করে নাই, গুলি ছুড়ে নাই? এই কাউন্সিলররা উপদেষ্টাদের আশেপাশে বসে তারা যারা বসেছিল তারা সকলেই হত্যাকারী, এবং এখন বলছে যারা না তারা তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে। মামার বাড়ির আবদার, এটা বাংলাদেশে সম্ভব নয়, এটা বাংলাদেশে সম্ভব হবে না। আওয়ামী লীগের কোনো মাপ নাই, ক্ষমা নাই। তারা আজকে গণশত্রুতে পরিণত হয়েছে। এই গণশত্রুর বিচার অবশ্যই হতে হবে। আওয়ামী লীগের সেই শেখ হাসিনার নির্দেশ যখন দিয়েছিলেন গুলি করো, হত্যা করো, অস্ত্র নাও, মানুষের উপর ঝাঁপিয়ে পড়ো, এই লোকগুলি তখন তো এর প্রতিবাদ করে নাই। তখন যদি প্রতিবাদ করত বুঝতাম তারা ক্ষমার যোগ্য। তারা নিশ্চুপ ছিল না, তারাও এই শেখ হাসিনার হত্যাযজ্ঞের সাথে জড়িত এবং শেখ হাসিনার নির্দেশে যারা হত্যা করেছে তাদের সাথে তারা জড়িত, তাদেরকেও বিচার করতে হবে। এদের কোনো ক্ষমা নাই। এইসব বার্তা আমরা বাংলাদেশের সকল জনগণকে সাথে নিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে দিচ্ছি। এত পীড়িত কেন আমরা বুঝি না? এই পীড়িত বাংলাদেশে আর চলবে না। আমরা বলি শেখ হাসিনা গণহত্যাকারী, তার বিচার হতে হবে। আমরা তো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেখলাম না যে ভারতের কাছে একটা কড়া প্রতিবাদ জানানো, কেন তোমরা গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছ। ভারত আশ্রয় দিবে এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তারের জন্য শেখ হাসিনা ছাড়া বিশ্বস্ত আর কেউ নাই। সেই কারণে সেই শেখ হাসিনা তার শাসন আমলে যা করেছে ভারতের জন্য, তিনি নিজেও বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন মনে রাখবে। আর এখন ভারতীয় নেতাদের মুখে আমরা শুনি যে শেখ হাসিনা জি আমাদের জন্য যা করেছেন আমরা মনে রাখবো, এই জন্য উনি যতদিন ভারতে থাকতে চায় তাকে থাকতে দেওয়া উচিত। আমরা বলি এই গণহত্যাকারীকে ভারতে আশ্রয় দিয়ে ভারত গণহত্যাকারীর প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা হিসাবে স্বীকৃতি দিবে কিনা সেটা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, সেটা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা ভারতের সাথে কোনো বৈরিতা চাই না। প্রতিবেশী দেশ, আমরা প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে, আমাদের সম্পর্ক হবে সহমর্মিতার ভিত্তিতে। আজকে বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানকে স্বীকৃতি না দিয়ে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে তারা এই বন্ধুত্ব রক্ষা করতে পারবে না। এই বন্ধুত্ব যদি ভারত চায় বাংলাদেশের মানুষের সাথে, তাহলে অবশ্যই এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। তিস্তার ন্যায্য হিস্সা বাংলাদেশকে দিতে হবে। এই বর্ডার কিলিং, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে তার বিচারে সহযোগিতা করতে হবে। বন্ধুগণ, এই কথাগুলো বলার জন্যই আজকে আমরা সারা বাংলাদেশে ঘুরছি, জনগণকে সাথে নিয়ে আমরা সেই বক্তব্যটা আমরা জনগণের সাথে নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উপস্থাপন করছি।
বন্ধুগণ, আপনারা জানেন যে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতি গণবিরোধী রাজনীতি ছিল, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, এসব কথা আমরা বহুবার বলেছি। হত্যা করেছে, গুম করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে গেছে। যে কারণে আজকে দেখেন, আগে বলতো অর্থনীতি নাকি অনেক ভুলে ফাঁপা অর্থনীতি, কিন্তু সেই অর্থনীতি হলো ধার করে ঘি খাওয়ার মতো, ধার করে ঘি খাওয়ার মতো অর্থনীতি তারা করেছে। বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অর্থনীতিতে পরিণত হয়েছে। আজকে বিএনপি জনগণের দল, জনগণের দল বলেই আমরা জনগণকে সাথে নিয়ে রাজনীতি করি, এবং সেই রাজনীতি করি বলেই আমরা এই আওয়ামী লীগের দুঃশাসন আমরা 15 বছরে মেনে নেই নাই, মাথা নত করি নাই। আজকে আওয়ামী লীগের সাথে যদি ন্যূনতম আতাত বেগম খালেদা জিয়া করতেন, ন্যূনতম ভাবে একটু ইশারা ইঙ্গিতে আওয়ামী লীগকে মেনে নিতেন, তাহলে বেগম খালেদা জিয়ার ভাগ্যে এই 25 মাস জেল হতো না। তাকে হত্যা করার জন্য, নির্মম ভাবে খুন করার জন্য বা তার মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তার চিকিৎসা আওয়ামী লীগ বন্ধ করে দিত না। তাই বলি, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। আজকে ন্যূনতম ভাবে যদি আমরা তাদেরকে একটু অন্য চোখে দেখতাম, তারেক রহমান তাহলে এতদিন বিদেশে থাকতো না। সেই জন্য আমরা বলি যে আমরা আওয়ামী লীগের এই দুঃশাসন মেনে নেই নাই, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আওয়ামী লীগের কোনো অন্যায় নির্বাচন বা পাতানো নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, আমরা এই প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ করতে গিয়ে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের একটা গ্রামের কর্মী, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, হয়রানি হয়েছে, জেল খাটতে হয়েছে, তারপরও আমরা মাথা নত করি নাই, তারপরও আমরা মাথা নত করি নাই। বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে কি ধরনের নির্মম ভাবে নিপীড়ন করা হয়েছে আপনারা জানেন। তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিনা নোটিশে তাকে বের করে দেওয়া হয়েছিল, এক কাপড়ে বেগম খালেদা জিয়া বের হয়ে এসেছিলেন, তারপরও তিনি আওয়ামী লীগের সাথে আপোষ করেন নাই। আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করেছিল। আজকে দিল্লিতে হলেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে শুধু গণভবন থেকে বের করে নাই, শেখ হাসিনা জনগণের ধাওয়াকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আর বেগম খালেদা জিয়াকে চিকিৎসা বন্ধ করে মৃত্যুর দিকে ধাবিত করেছিল। আজকে দেখেন বেগম খালেদা জিয়ার সম্মান কোথায়, বেগম খালেদা জিয়ার সম্মান কোথায়? আজকে যে কাতারের আমির তার রাজকীয় অ্যাম্বুলেন্স, ট্রেন অ্যাম্বুলেন্স ফ্লাইট পাঠিয়ে তাকে লন্ডনে দিয়ে চিকিৎসার সুযোগ করে দিয়েছে। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান আজমের পড়ানো হতো। আজমের পরে আমি বক্তব্য শেষ করি। আব্দুল লতিফ নাম, আব্দুল লতিফ, হ্যাঁ
আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। এটা বলছিলাম যে আজকে আমাদেরকে সেই পথে আমাদেরকে এগোতে হবে। বিএনপি জনগণের দল, জনগণকে সাথে নিয়ে বিএনপি রাজনীতি করে। আজকে বিএনপি এই যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমরা অবিলম্বে নির্বাচন চাই। এই সংস্কার করে নির্বাচনকে প্রলোভিত করার কোন প্রক্রিয়ার সাথে বিএনপি থাকবে না। আমরা অবশ্যই সংস্কার চাই, এবং সংস্কার চাই বলে আরো 2 বছর আগে তারেক রহমান তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা উপস্থাপন করেছিলেন। তারও আগে 2017 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 প্রদান করেছিলেন এবং জাতির সামনে উপস্থাপন করেছিলেন। আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং একটি আন্তর্জাতিক ভাবে নির্বাচন করার জন্য যে সকল সংস্কার করা প্রয়োজন, সেই সংস্কারগুলো করে নির্বাচনের ঘোষণা দিতে হবে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং বিএনপি ক্ষমতায় গিয়ে এককভাবে নয়, আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করে বিএনপি সেই রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়ন করবে। এটা আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ, জাতির কাছে তারেক রহমান ওয়াদাবদ্ধ, বিএনপি ওয়াদাবদ্ধ। তাই বলবো, আজকে যেসব প্রক্রিয়া গঠন করা হচ্ছে যে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, আমরা শুনতে পাচ্ছি সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন কিংস পার্টি রাজনৈতিক দল গঠন করা হবে। আমরা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নতুন দল হোক, আমরা বিরোধিতা করি না, আমরা তাকে স্বাগত জানাই। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন, বহুদলীয় রাজনীতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার দল বিএনপি শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করে। সেই জন্য আমরা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই। কিন্তু সেই রাজনৈতিক দল যদি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়, তা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আমরা যারা নতুন দল করছেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, তাড়াতাড়ি ভাই নতুন দল গঠন করে রাজনীতির ময়দানে আসুন। রাজনীতির ময়দানে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, নির্বাচন হবে। তাই আমরা আপনাদের নতুন দলকে ভয় পাই না, শঙ্কিতও নয়। আপনারা তাড়াতাড়ি পারলে আজকে রাত্রেই নতুন দল ঘোষণা দিয়ে আপনারা রাজনীতির মাঠে আসুন, নির্বাচনে আসুন। জনগণ যাকে ভোট দিবে তিনিই সরকার গঠন করবে। তাই বলি, এইসব বলে করে আপনার নির্বাচনকে প্রলম্বিত করার কোনো মানে হয় না, সেটা বাংলাদেশের জনগণ আর মেনেও নিবে না। আজকে একটি দল দীর্ঘদিন আমাদের সাথে আন্দোলনের সাথে ছিল, তারা আমরা বুঝতে পারছি না হঠাৎ করে তাদের কি হয়, বলে ভারত অখুশি হবে এমন কোন কাজ আমাদের করা উচিত না। আবার বলে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিয়েছে, আবার বলে যে দ্রুত নির্বাচন দিতে হবে, আবার বলে সংস্কার ছাড়া নির্বাচন নাকি গণহত্যায় পরিণত হবে। ওনারা কখন কি বলে এটা আমরা জানিও না, বুঝিও না। আমার মনে হয় তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতায় যদি যেতে হয় নির্বাচন ফেস করে যেতে হবে। আসুন ভাই, নির্বাচনের ময়দানে আসুন, নির্বাচনের ময়দানে আসুন। কার কয়টা ভোট জনগণ সেটা বুঝিয়ে দিবে। এইসব করে ষড়যন্ত্র করে লাভ নেই। বিএনপি অতীতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে, শত নির্যাতন নিপীড়ন সহ্য করে আজকে এই অবস্থানে আছে।
আপনারা যদি মনে করেন বিএনপিকে চাপে ফেলে আপনারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করবেন, সেটা আর হবে না। আপনারা অতীতে অনেক ভুল করেছেন, ৭১-এ ভুল করেছেন, ৯১-এ ভুল করেছেন, ৯৬-এ ভুল করেছেন, আর ভুল করেন না। জনগণের দাবির সাথে থাকেন, জনগণের সাথে থাকেন। জনগণ যদি ভোট দেয় আপনারা ক্ষমতায় যাবেন, আমাদের কোনো বলার কিছু নাই। কিন্তু ভোট ছাড়া, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা শব্দ বাংলাদেশের জনগণ আর বাস্তবায়ন হতে দিবে না। আমি বলছি, আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে, এই ৩১ দফা বাংলাদেশের জনগণের মুক্তির সনদ। তিনি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, তিনি বাংলাদেশে একটি সহনশীল রাষ্ট্রে পরিণত করার জন্য, একটি মানবিক সাম্য বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি ৩১ দফার মধ্যে যে কথাগুলো বলেছেন, সেটা আজকে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। আপনারা অন্য দল তো এগুলো দিতে পারে নাই, এই জন্য তাদের আফসোস। আমরা বলি, আফসোস করেন না, নির্বাচনে আসেন, আপনাদেরকে নিয়ে আমরা এই রাষ্ট্র সংস্কার করবো, প্রয়োজনে অসুবিধা হবে না। আমরা বলেছি, জনগণ এই আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, গরিব মানুষ আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সম্পদের পাহাড় করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য আমরা জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য তারেক রহমান ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে, আমরা বাংলাদেশের এই জনগোষ্ঠী যত মানুষ আছে, আমরা সকল মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দিব। গরিব মানুষের জন্য 50টি ওষুধ আমরা ফ্রি করে দিব। তিনি বলেছিলেন, ফ্যামিলি কার্ড দিব, ওই ফ্যামিলি কার্ড হবে ওই পরিবারের একজন মহিলার নামে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের সংসারের একটি খরচ সরকার বহন করবে। আমরা কৃষককে কৃষক কার্ড দিব, সেই কৃষক কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষককে আমরা ভর্তুকি প্রদান করব প্রত্যেকটা ফসলের এগেইনস্টে। আমরা বলেছি, তারেক রহমান বলেছেন যে প্রত্যেকটা পরিবারের বেকার ছেলেদের জন্য আমরা 1 বছর বেকার ভাতা প্রদান করব। এই 1 বছরের মধ্যে আপনার যদি তার কর্মসংস্থান না হয়, সরকার তার কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তারেক রহমান বলেছেন প্রত্যেকটা অঞ্চলে আমরা শিল্প অঞ্চল গড়ে তুলব, যাতে সৈয়দপুরের মানুষকে সিলেটে গিয়ে চাকরি না করতে হয়, সিলেটের মানুষকে যাতে নারায়ণগঞ্জ গিয়ে চাকরি না করতে হয়। সেসব এলাকায় আমরা পরিকল্পিতভাবে শিল্পায়ন করে সেই এলাকার মানুষ যাতে সেই এলাকার কলকারখানায় চাকরি করতে পারে, সেই ব্যবস্থা বিএনপি করবে। এই ধরনের প্রকল্প নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। ৩১ দফার মধ্যে সেগুলো আছে। আপনারা ৩১ দফা নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাবেন, জনগণকে বোঝাবেন এবং সেই কথাগুলো বারে বারেই আপনারা উল্লেখ করবেন। বন্ধুগণ, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই, চোখ কান খোলা রাখবেন। ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন আপনার মহল এই ষড়যন্ত্রের সাথে জড়িত। এই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দিতে পারে না। এই ষড়যন্ত্র জুলাই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ, উপরে আল্লাহ ছাড়া বিএনপি কাউকে ভয় পায় না। যে কোনো ষড়যন্ত্র আমরা জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করব। আমরা তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে মূল 4টি বিষয় নিয়ে আজকে আমরা জনসমাবেশ করছি, আসুন এগুলো আমরা উচ্চ কণ্ঠে আমরা বলি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে, অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এবং আওয়ামী দোসর এবং ভোটারদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, নামাজ শুরু হয়ে যাবে। শুধু আজকের বক্তব্যের শেষে আমি একজন ব্যক্তিকে স্মরণ করতে চাই। আমাদের এই সৈয়দপুরের অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ আমজাদ হোসেন সরকার ভজে ভাই আমাকে খুব স্নেহ করতেন। ঢাকায় গেলেই ওনার সাথে কথা হতো এবং উনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে। আজকে জনসভায় দাঁড়িয়ে তাকে আমি স্মরণ করছি এবং একই সাথে এই সৈয়দপুরে বিগত 15 বছরে আপনারা যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিগৃহীত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেল খেটেছেন,
তাদের প্রতি সহমর্মিতা আমি প্রকাশ করছি। গত জুলাই আগস্টে আমি শুনেছি এখানে একজন নিহত হয়েছেন, সাজ্জাদ গাজীপুরে নিহত হয়েছেন, তার প্রতি আমি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা সহমর্মিতা প্রকাশ করছি এবং বলছি এই পরিবারের সাথে বিএনপি সব সময় থাকবে, এই ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং তারেক রহমান আরেকটি কথা বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে 5ই আগস্টকে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে সম্মানের সাথে আমরা পালন করব। যারা আহত হয়েছে তাদেরকে আমরা সরকারি খরচে আমরা দেশে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করব। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। ইনশাল্লাহ এই সব ওয়াদা থেকে বিএনপি অতীতেও সরে আসে নাই, আজকেও সরে আসবে না। তাই বলবো আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সৈয়দপুরের যে বিভিন্ন সমস্যার কথা আপনারা এখানে বলেছেন, আমরা জানি সৈয়দপুর রেলের অনেক জায়গা জমি রয়েছে, এখানে অনেক দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এসব জমির উপর রয়েছে। এখানে পৌরসভা এবং রেলের মধ্যে একটা সমস্যা রয়েছে, আমরা এগুলো শুনলাম। আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে এর একটা যৌক্তিক সমাধান আমরা খুঁজে বের করব এবং যাতে জনগণও উপকৃত হয় সেই ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি পরিশেষে আজকের এই সমাবেশ আয়োজন করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে ইনশাল্লাহ আবার অতি শীঘ্র আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ থেকে বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।